হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আচ্ছা, মনে করো তোমরা একদিন শুয়ে রয়েছো। তোমাদের বিছানায় হঠাৎ করে একটি আদি যুগের একটি ছেলে এসে শুয়ে পড়ে। তোমার রিঅ্যাকশনটা ঠিক কিরকম হবে? ঠিক আজকে আমাদের এই গল্পে এরকমই হবে। আমাদের হিরো ১,০০০ বছর আগে থেকে চলে আসবে এই মডার্ন যুগে। সে কিন্তু এই মডার্ন যুগের কিছুই জানে না। তার জন্য সে অনেক ফানি জিনিস করে এবং তার ভিতরে কিন্তু একটি সুপারন্যাচারাল পাওয়ার আছে। সেটি কাজে লাগিয়ে কিন্তু সে অনেকদের সাহায্যও করে। হ্যাঁ, আজকে আমরা এরকমই একটি গল্প দেখব। তাহলে বেশি কথা না বলে চলো আজকের মুভিটি শুরু করি। শুরুতে আমরা আমাদের নায়ক নায়িকা জুন ও লিকে দেখতে পাই। তারা দুজন তাদের শত্রু দলের সাথে লড়াই করছিল। এক পর্যায়ে তার গার্লফ্রেন্ড লড়াই করতে করতে মৃত্যুবরণ করে। এই কারণে সে অনেক ক্ষিপ্ত হয়ে গিয়ে একাই শত্রু দলের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু শত্রু দলের সংখ্যা অনেক হওয়ায় হঠাৎ করে একটি ঝড়ের আঘাতে সমুদ্রের ভিতরে পড়ে যেতে শুরু করে এবং সে অনেক দুঃখে কষ্টে তার প্রিয় মানুষকে সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। তারপরে ১,০০০ বছর অতীতে আমাদের বর্তমান যুগে নিয়ে আসা হয়। এখানে আমরা দেখতে পাই জুন একটি স্লিপিং ক্যাবিনে গত ১,০০০ বছর ধরে শুয়ে রয়েছে এবং এক জায়গায় শুটিং চলতেছিল, যার নায়ক হলো জ্যাং এবং তার অ্যাসিস্ট্যান্ট হলো লি। এবং সেই একই বিল্ডিংয়ে কিন্তু গত ১,০০০ বছর ধরে শুয়ে রয়েছে এবং তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লি আর জ্যাং এর ভিতর। তারা ছাদে শুটিং করতে করতে একসময় মজা করতে করতে তার পায়ে লাথি দিয়ে দেয় এবং সে রাগে স্কিপ ফেলে কাকে তালা মেরে চলে যায়। সে এখন কি করবে বুঝতে না পেরে সে অনেককে কল করে এবং তার বন্ধুকে গালাগালি দিতে থাকে। এই শব্দে গত ১,০০০ বছর থেকে ঘুমিয়ে থাকা জুন তার স্লিপিং ক্যাবিন থেকে উঠে যায়। তার সুপারন্যাচারাল পাওয়ারের জন্য এই শহর সকল ইলেকট্রিসিটি চলে যায়। এই শহরে আজ থেকে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি, তাই সবাই অবাক হয়ে যায়। সে ওঠার সাথে সাথে তার অতীতের সমস্ত ঘটনা মনে পড়তে থাকে এবং স্লিপিং ক্যাবিনের পাওয়ারের সাহায্যে সে সেখান থেকে বের হয়ে আসে এবং এই ডিজিটাল শহরে সকল আলো এবং গাড়ি ঘোড়া দেখে সে অনেকটাই শকড হয়ে যায় এবং সেখানে একটি তলোয়ার ছিল। এই তলোয়ারটি দেখে সে মনে করতে থাকে সে কিভাবে মারা গেছে। তখন সে একজনের কণ্ঠস্বর শুনতে পায়। সে আর কেউই না লি, কারণ তাকে তো এখানে তালা মেরে চলে গেছে জ্যাং। তখন বলে তুমি কে? বলে তুমি আগে তালাটা খুলো। তারপরে সে তালাটা খুলে দেয় এবং তাকে ধরে ফেলে। সে পড়ে যাচ্ছিল। তখন জুন বলে আমি তোমাকে আগে কখনো দেখেছি মনে হয়। তারপরে লি বলে আসলেই তুমি আমাকে দেখেছো? তারপরে বলে হ্যাঁ স্যার, আমি আপনাকে দেখেছি। তারপরে সে অবাক হয়ে বলে আমি তোমাকে কোন দিক দিয়ে স্যার লাগছি? বলে তাহলে তুমি এরকম পোশাক পরেছো কেন? তারপরে লি তাকে লিফটের ভিতর দিয়ে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জুন বলে এটা বাক্সর মতন, এখানে ঢুকলে আমার বিপদ আছে। তারপর বলে তুমি থাকো, আমি চলে গেলাম। তারপরে জুন লিফটের বাটন ক্লিক করলে আবার খুলে যায়। তখন সে বলে আসো তো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপরে তারা দুজন লিফট দিয়ে এই বিল্ডিং এর একদম লাস্টে চলে আসে। তারপরে জুন বলে এটা আবার কোথায় চলে আসলাম? আসলে সে তো এখানে কিছুই চেনে না। তারপরে লি বলে তুমি আমার থেকে অনেকটাই দূরে চলে যাও। তারপরে বলে কেন? আমি কি কোনো অন্যায় করেছি যে স্যার আমাকে এতটা দূরে পাঠিয়ে দিয়েছেন আপনি? তারপরে তার কিন্তু অতীতে তার প্রিয় মানুষটার কথা বলতে থাকে। ঠিক তখনই লি জ্যাংকে দেখতে পেয়ে তার পিছনে দৌড় লাগায়, কারণ সে কিন্তু তাকে ছাদের ভিতর বন্ধ করেছিল। তারপরে সিমটি কাট হয়ে আমাদের একটি অনুষ্ঠান দেখানো হয়। এখানে জোন নানা রকমের খাবার দেখে অনেকটাই অবাক হয়ে যায়। জ্যাং এখানে লুয়ে ড্রিঙ্কের ভিতর কিছু একটা মিশিয়ে দিয়েছে যাতে সে তার বদলাটা নিতে পারে। তারপরে জ্যাং একজন ওয়েটারের সাথে ধাক্কা খায় এবং
ওয়েটার বলে, স্যার আপনি কিছু নিবেন? তারপর একটা স্যান্ডউইচ নিয়ে তার অনেকটাই ভাল লাগে, সে তারপর সব কয়টা স্যান্ডউইচই নিয়ে নেয়। তারপরে আমাদেরকে একটি প্রজেকশনের মাধ্যমে অতীতকালের অনেকগুলো সিন দেখানো হয়। তারপরে জুনের অতীতের কথা অনেকটাই মনে পড়তে থাকে। তার প্রিয় মানুষটা ছিল ১০০ জনের সমান, সে অনেকের সাথে লড়াই করতে পারত। তারপরে আমাদের লিকে দেখানো হয় সে কিন্তু তার প্রিয় মানুষটার মতনই দেখতে। এখন কিন্তু মনে পড়ে গেল লির, আসলে সে লিটাই কিন্তু আমার অতীতের প্রিয় মানুষটা। তারপর অনুষ্ঠান শেষ হলে লি জ্যাঙ্কের পিছনে দৌড় লাগায় এবং তার পিছন পিছন কিন্তু জুনও দৌড় লাগায়। তারপরে তারা ছাদে চলে আসলে সে মাতাল হয়ে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই বলে, আমি তোমাকে খুঁজে পেয়েছি আমার প্রিয় তোমার। ঠিক তখনই লি তার ভবিষ্যতে আঘাত করে এবং সে তার কাছে তলোয়ারটা দেখে পিছিয়ে সরতে শুরু করে এবং হঠাৎ করে সে বিল্ডিং থেকে পড়ে যেতে শুরু করলে জুন তার সুপারন্যাচারাল পাওয়ার দিয়ে তাকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে এবং লি মাতাল থাকায় সে বলে, আমি খুঁজে পেয়েছি আমার প্রিয় পুরুষটারে, তুমি সেই আমার প্রিয় পুরুষ। এই কথাটি বলে তাকে কিস করতে শুরু করে। এইভাবে তার একটু রোমান্টিক মুহূর্ত কাটায় এবং সিমটি কাট হয়ে আমাদের কালকে সকালে সিমটি দেখানো হয় লি তার প্রিয় মানুষটাকে কল্পনা করছিল। তারপরে সে পড়ে যেতে নিলে শুরু করলে, তাই আবার তাকে টেনে নিয়ে আসে এবং জুন বলে, তুমি জেগে গিয়েছো, এবং লি মাতাল থাকায় সে কিন্তু তাকে চিনতে পারে না এবং খাট দিয়ে লাথি মেরে তাকে ফেলে দেয়। তখন লি বলে, তুমি কে? তারপর সে মনে করতে থাকে যে কালকে রাতে সে কিন্তু তাকে প্রিয় মানুষ বলে কিস করছিল। তখন লি বলে, আমাদের ভিতরে তেমন একটা কিছু হয় নাই না? তারপরে জুন বলে, তেমন কিছু হয়নি, তুমি কালকে রাতে আমাকে কিস করছিলে। তারপরে সে তার মুখকে চেপে ধরে বলে, তুমি কিন্তু এই কথা কাউকে বলো না, বললে কিন্তু আমার মান সম্মান একদম ধুলায় মিশে যাবে। ঠিক তখনই তার রুমে তার একটি বান্ধবী চলে আসে। তারপর তার বান্ধবী এই অবস্থা দেখে ফেলেছে ভেবে লি তার মুখ লুকানোর জায়গা খুঁজে পায় না এবং জুন এমন একটা ভাব করতে থাকে যেন সে কিছুই করেনি। তারপরে সিমে লি বলে, এই তোমার বাসা কোথায়? তুমি তোমার বাসায় ফিরে যাও। ঠিক জুন বলে, তুমি আমাকে চিনতে পারছো না? সে বলে না। তারপরে তার বান্ধবী চুষিয়া বলে, এই ছেলেটা কি হ্যান্ডসাম। তারপরে জুন বলে, হে ইয়াং লেডি, দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে একেবারে কাছে থাকলে অনেকটাই অকওয়ার্ড সিন তৈরি হয়ে যায়, তুমি আমার থেকে দূরে থাকবে। তারপর সিনে জুন বলে, এখানে ওয়াশরুমটা কোন জায়গায়? তা শুনে লি অনেকটাই বিরক্ত হয়, কিন্তু তার বান্ধবী বলে, এখান থেকে 2 পা এগিয়ে গেলে তুমি ওয়াশরুম খুঁজে পাবে। সে বলে, এই তুই এত ভাবতে গেছ কেন? ছেলেটা কি সুন্দর। তারপর বলে, তার মাথায় সমস্যা হয়ে গেছে। তারপরে জুনের চিৎকার শুনতে পেয়ে তারা দুজন ওয়াশরুমে আসে এবং জুন বলে, আমার এত বড় বড় চুল কে কেটেছে? আসলে লি কালকে মাতাল থাকায় তার চুল কিন্তু কেটে ফেলেছে এবং সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, হে পিতামাতা, আমি জানি আমাকে ক্ষমা করা যায় না, কিন্তু আমাকে ক্ষমা করে দিবেন। ভাই এটি কোনো কথা? আমাকে যদি এরকম চুল রাখতো ঘর থেকে বের করে দিত আমার আম্মু আপু। তোমরা বলো তো তোমাদের সাথে এরকম হয় নাকি? তারপরে সে ওয়াশরুম থেকে বের হয়ে একটা হাতের জিনিস নিয়ে আসে, সেটা আমি বলবো না, তোমরা যারা ইন্টেলিজেন্ট বুঝে যাবা। তারপরে সে বলে, এটা কি, এটা কিভাবে পড়ে? তারপরে তার বান্ধবী বলে, তুমি এদিক দাও, আমি দেখাই কিভাবে পড়ে। তারপরে সে তো পুরো শক্ত হয়ে যায়, বলে, আমি তো পড়তে পারলাম না, তুমি কিভাবে বললে? এটা কোনো কথা? এনিওয়ে, তারপরে সিমটি কার্ড হয়ে দেখানো হয় তার চুল যেহেতু কেটেই গেছে, তারপরে তার বান্ধবীরা তার পুরো চুলটি কেটে দেয়। এখানে কিন্তু আমাদের নায়ককে খুবই সুন্দর লাগছিল এবং হ্যান্ডসামও লাগছিল। তারপরে এই অবস্থায় দেখে তো তার বান্ধবী পুরাই ক্রাশ খেয়ে যায় তার উপর। তারপর বলে, তুমি কি হ্যান্ডসাম। তারপরে তার এখানে রিমোটটা অন হয়ে গেলে তারা কিন্তু ডান্স করতে থাকে। টিভিতে একটা শো হয়, সেটা দেখে তার তরোয়ালটা বের করে বলে, এরা কারা, হঠাৎ করে এখানে কেন চলে আসলো? তারপরে তার বান্ধবী বলে, এটি আসলে বাস্তব না, এটি আসলে একটা নাটক। তারপরে আসলে তো সে এখানে কিছুই বুঝে না, তার জন্য সে এরকম ফানি
জিনিস করতে শুরু করে। এরপরে জুন বলে, তুমি আমার একদম কাছে আসবে না। তাই এই সুযোগটা কি সে আর হারাবে? কারণ এখানে কিন্তু জুসিয়া তার বাসায় নেই, তার অফিসের কাজে সে একটু বাইরে গেছে তারা দুজন। তারপরে সে তাকে ইচ্ছা মতন কিস করে। সে কি আর ছেড়ে দেওয়ার পাত্র? তারপরে জুন বলে, তুমি আরেকবার আমার কাছে আসলে আমি এখানে রক্ত দিয়ে তোমার এই ময়দানটা সাফ করে দেবো। সে এইসব কথা বলতে থাকে, ঠিক তখনই আবার লি চলে আসে এবং সে কিন্তু তার বান্ধবীর নামে লালিশ করতে থাকে। বলে, দেখো সে আমাকে একা পেয়ে এরকম এরকম করেছে, আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। তারপরে সিমটি কাট হয়ে আমাদেরকে দেখানো হয় চুষিয়া তার কলিগের সাথে কথা বলছিল। সেখানে জুন আসায় তার ফোনটি পড়ে যায়, তেল হয়েছিল, কিন্তু জুন তার সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে ফোনটি আবার ফিরে আনে। তারপরে সে বলে, এই তুমি বলো তো এখানে কোনো সিসি ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে সে বলে, না তুমি আমার প্রিয়তমা, তুমিকে আমি অতীতে দেখেছিলাম। তারপরে তারা এইসব কথা বলছিল, কিন্তু লি এইসব কথা একদমই বিশ্বাস করতে চাচ্ছিল না। সে বলে, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। তারপর বলে, দেখি দেখি তোমার কাছে কোনো ক্যামেরা আছে নাকি। তারপরে তারা দুজন এক জায়গায় যায় এবং সেখানে রেড লাইট চলছিল, মানে রাস্তা পারাপার করা যাবে না। সেটা তাকে আবার বুঝিয়ে দেয়। ঠিক তখনই আবার সেখান দিয়ে কিছু লোক যাচ্ছিল। তারপরে জুন বলে, রেড লাইট চলছে, এখান দিয়ে এখন কেউই যেতে পারবে না। তারপরে এসব কাণ্ড দেখে লি আবার হাসতে শুরু করে। তারপরে গ্রিন লাইট হলে এবার বলে, তোমরা যেতে পারো। তারপরে তারা বাসে করে এক জায়গায় যাচ্ছিল। জুন তো এইসব দেখে একদম অবাক হয়ে গেছে, কারণ সে তো এইসব আগে কোনোদিন দেখেনি। তারপর বাস ব্রেক করলে বলে, এই কে কে এখানে কে হামলা করে দিয়েছে? তারপরে লি বলে, আসলে বাসটা স্টপ করেছিল। তারপরে বলে একটি 5 স্টারের সামনে নিয়ে এসে বলে, এখানে যখন লাইট একদম নিভে যাবে এবং চন্দ্র থেকে তোমাকে কেউ একজন নিতে আসবে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তারপরে তুমি তোমার বাসায় যেতে পারবে। এবং তার উপর একটু মায়া হয় দেখে তাকে কিছু টাকা দেয় এবং হাতে লিখে দিয়ে যায় যে আমাকে একটুখানি সাহায্য করুন। আসলে সে তো এখানে কিছুই জানে না। তারপরে সে চলে যাচ্ছিল এবং বলে, অনেক ঠান্ডা পড়েছে, তুমি এটা নিয়ে যাও, তোমার সাহায্য হবে। তো এইসব কথা বলে তাকে কিন্তু বিদায় দিয়ে দেয়। তারপরে সে চলে যাচ্ছিল এবং তাকে বারবার ফিরে দেখে এবং কিন্তু তারপরে বৃষ্টি নামে। লিয়ের কিন্তু ঘুম হচ্ছিল না, কারণ সে কিন্তু তাকে ভালোবেসে ফেলেছে এর মধ্যে। তারপরে একটি গার্ড এসে বলে, এখান থেকে চলে, অনেক বৃষ্টি পড়ছে, না হলে ঠান্ডা লেগে যাবে। সে কিন্তু সেখান থেকে যায় না এবং বলে, চাঁদ থেকে আমাকে অবশ্যই নিতে আস। তারপরে আমাদের অতীতের একটি সিম দেখানো হয়। এখানে জুন তাদের পরিবারের জন্য প্রার্থনা করছিল সৃষ্টিকর্তার কাছে। এই রোদে সে ক্লান্ত হয়ে পড়ে যেতে লাগলে তার প্রিয় মানুষটি এসে তাকে বাঁচায়। সে এইসব কথা মনে করে সে বলতে থাকে, আজও আমার প্রিয় মানুষ অবশ্যই আমাকে বাঁচাতে আসবে। এদিকে লিয়ের কিন্তু ঘুম হচ্ছিল না। সে বারবার ভাবছিল এই বৃষ্টির ভিতরে জন কিভাবে আছে। তারপরে সে ছাতা নিয়ে তার কাছে চলে আসে এবং বলে, এই বৃষ্টিতে তুমি ভিজছো কেন? তুমি আমার সাথে বাসায় চলো। ঠিক এইভাবেই কিন্তু অতীতে তার প্রিয় মানুষ তাকে রক্ষা করেছিল। এবং জুন বলে, আমি যাব না, তুমি একটা মিথ্যাবাদী, তুমি আমাকে মিথ্যে বলেছ যে এখান থেকে আমাকে কেউ নিতে আসবে। তারপরে জুন বলে, তুমিও তো বলনি যে তোমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে আমাকে। তারপরে বলে, হ্যাঁ বলিনি তো, তাতে কি হয়েছে, তুমি কি আমাকে এভাবে মিথ্যে বলবে? তারপরে জুন রাগ করে সেখান থেকে চলে যেতে লাগে। তারপরে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং লি তাকে তার কাঁধে করে তাদের বাসায় নিয়ে আসে এবং সে কিন্তু আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হে ইউক, আজকে এই পর্যন্তই। এটার নেক্সট পার্ট আমি খুবই তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 2 বা 3 দিনের ভিতরে এটার নেক্সট পার্ট আমি নিয়ে আসব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই।